যে ভাই উনি বলেছেন যে বাংলাদেশে বিএনপি এবং জামাতের মধ্যে যে ফাটল বা ঐক্যের অনৈক্য সৃষ্টি করা, এটা একটি প্রতিবেশী দেশ এবং আওয়ামী লীগের একটা বড় ধরনের এজেন্ডা। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি আপনাকে বলি, যে কথাটা বললাম যে 91 সালে যেখানে বিএনপি ভালো সেখানে জামাত ভোট দিয়েছে, জামাত যেখানে ভালো বিএনপি ভোট দিয়েছিল, কিন্তু এটা আসন তাদের সংযুক্ত আসন। সেখান থেকে কিন্তু মরবো তো সব মরণই মরবো নাকি, সেখানে তারা কিন্তু আওয়ামী লীগ সাথে চলে গেল। আওয়ামী লীগ সাথে চলে যাওয়ার পর তাদের ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হলো, মাত্র 3টা আসন পেল তারা। তাদের উপলব্ধি ওটা হলো ভাই, কিন্তু ভোটের পার্সেন্টেজ কিন্তু পার্সেন্টেজ আসন 3টা হতে পারে, পার্সেন্টেজ দিয়ে তো পার্সেন্টেজ বেড়েছিল। তা বলো, আপনি নোট করেন, এটা নিয়ে আমি আপনার সাথে তারপর যেটা বলে, সে যেটা বলতেছে জামাত বিএনপির সাথে যাওয়ার কারণেই বিচার হয়েছে তাদের, এই কথাটা আমি সঠিকভাবে নিতে পারছি না। কারণ যুদ্ধ অপরাধের দায় জামাত কোনোদিন অস্বীকার করতে পারবে না, নিজেরাই তারা স্বীকার করতে। তারা কি বলতে পারে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম? তারা কি বলতে পারে আমরা পাকিস্তান বিরোধিতা করেছিলাম? তারা কি বলতে পারে পাকিস্তান সহযোগিতা করি নাই? তারা কি বলতে পারে আমরা উপনির্বাচন করিনি? করেছে তো উপনির্বাচন। তাহলে এইটা বিচার আওয়ামী লীগ করতে, আওয়ামী লীগের ম্যানিফেস্টোই ছিল যুদ্ধ অপরাধের বিচার করা। বরঞ্চ এক ধাপ আগে যে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধের সময় দেশে ছিলেন না, তাকে ফাঁসি দেওয়ার জন্য একটা বড় ধরনের ইন্ডিয়ার একটা চাল ছিল, সেটা আপনি বলতে পারেন, জামাতকে না, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়ার জন্য। কারণ সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে পাকিস্তানের সম্পর্ক ছিল ভালো, যেহেতু উনি লেখাপড়া করতেন ওখানে। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি এখানে এই মঞ্চে এখানে আমি এসে বললাম, এবং ইন্ডিপেন্ডেন্টে তারপর এখান থেকে আসলাম, এখানে বললাম সালাউদ্দিন কাদের চৌধুরীকে একই দিনে 3টি হত্যাকাণ্ড, 3টি ধর্ষণ, 3বার বাড়ি ফুলানোর মামলা রায় দেওয়া হয়েছে। তো একজন ব্যক্তি, রাষ্ট্রপতির সন্তান, স্পিকারের সন্তান, মন্ত্রীর সন্তান, সকালবেলা উঠে নাস্তা করে গিয়ে একটা নারী ধর্ষণ করলো, বাড়ি ফুলালো, কয়েকটা মানুষ মেরে চলে আসলো। সে আবার দুপুরবেলা খেয়ে দিয়ে আবার গিয়ে একটা নারী ধর্ষণ করলো, বাড়ি ফুলালো, কিছু মানুষ মেরে আসলো, আবার গেল দুপুরের পরে। এইটাকে হয় কোনো দিন? আমি সেদিন এখানে বলেছিলাম, এই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়ার জন্য ইন্ডিয়ার যতখানি চাপ ছিল, জামাতকে ফাঁসি দেওয়ার জন্য ইন্ডিয়ান চাপ না। সেটা বাংলাদেশের জামাত যেহেতু 71-এর স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, সে কারণে তাদের এটা তাতে জামাতের সাথে বিএনপিকে ট্যাগ দেওয়া, জামাতের মান সম্মান ক্ষুণ্ণ হয়নি, বিএনপি ক্ষুণ্ণ হয়েছে। বিএনপি মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমান নিজের গড় সংগঠন, সেই দল স্বাধীনতা বিরোধী হিসাবে জামাতের ট্যাগ নিয়েছে। এবং ম্যাডাম খালেদা জিয়া যখন চাঁপাইনবাবগঞ্জে গিয়ে যখন নিজামী সাহেবদের যখন বিরুদ্ধে মামলা হলো, তখন ম্যাডাম গিয়ে যেভাবে ভাষা বললেন নিজামী সাহেবের পক্ষে, মানুষ সেদিন ম্যাডাম বলে কি তাদের যুদ্ধ অপরাধী দায় কেন ম্যাডাম তারপর এভাবে বলছে। আমরা এতখানি এগিয়ে গেছি তাদের জন্য, কিন্তু তারা কিন্তু বিএনপিকে কোনো মনেই করলো না, বিএনপি একেবারে বলেই গেল। এবার দেখেন মাগুনা নির্বাচন ভালো না হওয়ার কারণে যেটা বললেন ওটা, আমি কিন্তু হরতাল পরবর্তী সময় বলেছিলাম শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে আর বাংলাদেশে কোনো দলীয় সরকার নির্বাচন আপনি যাবেন না, এখন বলে যান শহীদ মনির এখানে শুয়ে আছে। এই 90 আন্দোলনের সব শহীদ মনির ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মনির পলিটেকনিকের ও শহীদ হয়েছিল, ওখানে আমি ওর বাড়ি ওখানে। এখন কথা হলো যে জামাত যে কথাটা বলতে চাচ্ছে যে আমাদের বিএনপির সাথে জামাত গিয়ে জামাতের লোকদের ফাঁসি হয়েছে, এটা মানলাম না। এটা মানলেন না, তাহলে একটু ভাই কি বলবেন? ডক্টর আব্দুল মান্নান ভাই যে বলছেন, তো ওনার স্ট্যান্ড উনি বলতেই পারেন যে উনি মানবেন না, কিন্তু দেশের মানুষ কি মনে করছে আজকে যদি জামাত এবং বিএনপি আলাদা হয়ে যেত ওই সময়, হাবিব ভাই কিন্তু বলেছেন, তাহলে তো মানে ওই অপবাদটা জামাতকে নিতে হতো না। আমি যেটা সুস্পষ্টভাবে বলতে চাই, যুদ্ধ অপরাধের দায় জামাত এই অবিভক্ত পাকিস্তানের পক্ষে ছিল। এ ব্যাপারে তো জামাত কখনো মানে বলে নাই যে বাংলাদেশে ওইটার ব্যাপারে তাদের কোনো আলাদা স্ট্যান্ড আছে। কিন্তু জামাত এই সময় অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ, খুন যে অভিযোগগুলো জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এটার সাথে কোনো নেতৃবৃন্দের ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। যেটা সর্বশেষ এটিএম আজহারুল ইসলামের যে ফাঁসি দেওয়া হয়েছিল যে মামলায়, সেই মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে, এবং এটার মাধ্যম দিয়ে আজকে সারা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে জামাতের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ ছিল মিথ্যা, এবং জামাতের মতন একটা আদর্শিক রাজনীতি যেন বাংলাদেশে বেড়ে উঠতে না পারে। যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং ভারতের যে চাপিয়ে দেওয়া রাজনীতির বিরুদ্ধে সোচ্চার, এই জায়গাটাকে শেষ করে দেওয়ার জন্যই মূলত এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আপনারা জানেন যে ফারাক্কার পানি, টিপাইমুখ বাঁধ নিয়ে জামাত
প্রথম আওয়ামী লীগের আমলে প্রথম সমাবেশ করেছিল পল্টন ময়দানে কিন্তু টিপাই মুখ বাদ নিয়ে, এবং সেখান থেকেই কিন্তু শুরু হয়ে যায়। এই জায়গা থেকেই কিন্তু জামাতকে কি করা হয়েছে, ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আর আদালত যখন একটা দলের কার্যক্রম এবং ফাঁসি, সিপাহী মুখ নিয়ে তো ইলিয়াস আলীও আন্দোলন করছে ওখানে, হ্যাঁ তার আরো অনেকেই আন্দোলন বিএনপিও করেছে, বাট সূচনা করেছে, এটাকে বড়ভাবে চেয়েছে জামাত। বাংলাদেশে একমাত্র জামাতকেই ইন্ডিয়াতে দাওয়াত করা হয় না আর কি, আর সবাই যে কর্দন মর্দন করে আসে আর কি, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে বাংলাদেশের। আর অপবাদ তো আমাদেরও আছে, আমাদেরকে বলা হয় যে যে আপনাদের কারণেই তো হাওয়া ভবনের জন্য আপনারাও দায়ী, খাম্বা রাজনীতির জন্য তো আপনারাও দায়ী। তো এইগুলো তো জোটে থাকলে আমাদেরকে কি করতে হবে, একটু সহ্য করতে হবে, টলার করতে হবে, না হলে তো আমরা কিভাবে রাজনীতি করব। আমরা তো সেগুলো বলতে চাই না। এরপরে লন্ডন বৈঠক নিয়ে আমাদেরকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়। লন্ডন বৈঠককে জামাত ইসলামীর সম্মানিত আমির এটাকে ওয়েলকাম করেছেন, কিন্তু একটা দেশের শিষ্টাচার বর্জিত একটা প্রথা এই তত্ত্বাবধায়ক এই ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে, সেখানে যৌথ বিবৃতির মাধ্যমে যৌথ বিবৃতি নিয়ে আপত্তি তুলেছে, বাট এই বৈঠকটাকে স্বাগত জানিয়েছে। এরপরে হচ্ছে জামায়াতের সম্মানিত আমির যখন লন্ডন গেলেন, তখন উনি তো কিন্তু ম্যাডাম জিয়া এবং তারেক রহমানের সাথে দেখা করেছেন। তাহলে তো জামাতের সাথে এখানে তো দূরত্ব থাকলে তো উনি যে দেখা করতেন না, এবং উনি যেহেতু সেটা করেছেন। এরপরে আমি যেটা বলতে চাই, সাদাকে সাদা, কালোকে কালো বলতেই হবে। এই রাজনীতিতে ফিরে আসতে হবে। জুলাই আগস্টের রক্তের যে স্পিরিট, সেটাকে ধারণ করতে হবে। বৈষম্যবিহীন বাংলাদেশ গড়তে হবে। দখলের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি বন্ধ করতে হবে। এটা যদি আপনারা না করতে পারেন, আমরা না করতে পারি, তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। বিশেষ করে বিএনপি কিন্তু প্রায় 5,000 নেতাকর্মীকে কি করেছে, মানে এই কারণে বহিষ্কার করতে, সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। সর্বশেষ থানায় হামলা হয়েছে। তারপরে আমরা বলছি না যে এটা বিএনপি দায়ী, বিএনপির কোনো কর্মী যদি কোনো ঘটনা ঘটায়, সব দায়ী তো আর বিএনপি দল হিসেবে নিতে পারে না। বাট পাথর দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যার ঘটনাটা বাংলাদেশে ঘটেছে, এটা তো খালি জামাত বলে নাই, সারা দেশের মানুষ বলেছে। কাজেই আমি মনে করি যে একটা গণতন্ত্র বাংলাদেশে, একটা বলবেন যে বিএনপি দল হিসেবে কোথাও কি এই সমস্ত ঘটনাকে জিরো টলারেন্স দেখিয়েছে? আমি বলছি বিএনপি যদি বাংলাদেশের মানুষের জিজ্ঞাসা হচ্ছে, বহিষ্কার পাওয়া থেকে শুরু করে সবই তো করছে। বাংলাদেশের মানুষের জিজ্ঞাসা হচ্ছে, যে দল তার দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, সেই দল ক্ষমতায় গেলে গোটা দেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবে বা এই ব্যবস্থাকে দূরীভূত করবে, এটা নিয়ে জনমনে সংশয় আছে, প্রশ্ন আছে। এটা হচ্ছে আমার বক্তব্য। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে বলতে, এই যে থানা ঘেরাও করে যে মানে আসামি ছিনতাই করে নিয়ে আসা, তাহলে আগামী দিনে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন আশা করা যায়? যে একটা থানা যদি মানে ঘেরাও করা হয়, এই যে এনসিপির নেতারা চকবাজারে গিয়েছেন, চকবাজারে যাওয়ার পরে সেখানে তাদেরকে মঞ্চ ভাঙচুর করা হয়েছে এবং কারা করেছে এটা প্রকাশ্য এসেছে। তারপরে আমি একটা জিনিস বলবো, বিএনপিও তো অনেক জুলুম নির্যাতনের শিকার। আমি নিজেও যাত্রাবাড়ি থানার যে গাড়ি পোড়ানো মামলা, এই মামলায় ম্যাডাম জিয়ার সাথে আমি কিন্তু আসামি। তা আমরা তো একই মামলার আসামি, একই জায়গায় জেল খেটেছি, একই জায়গায় আমরা হাজিরা দিয়েছি। তাহলে এই শেষ হওয়ার পরে নতুন রাজনীতি, নতুন প্রজন্ম কোন ধরনের রাজনীতি পছন্দ করে? বিএনপির বিরুদ্ধে আমাদের কথা নেই, আমাদের কথা বিএনপির তথাকথিত চাঁদাবাজ দখলবাজ রাজনীতির বিরুদ্ধে।